বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশে যা কিছু ঘটেছে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, এমনকি স্বাধীনতা সংগ্রামও আন্দোলনের মাত্রা হিসেবে হত্যাযজ্ঞের বিবেচনায় কিংবা ধ্বংসাত্মকের চিত্রের প্রেক্ষিতে বলা যেতে পারে যে এটা বাংলাদেশ কখনো দেখেনি, বাংলাদেশের জনগণ কখনো দেখেনি। এখনও বারুদের গন্ধ আছে, বাতাসে লাশের গন্ধ আছে, কালো ধোঁয়া আছে, রক্তের দাগ শুকায়নি। একই সঙ্গে যে ধ্বংসস্তূপ, সেগুলো চারপাশ দিয়ে যে কেউ গেলে মনে হবে যে বাংলাদেশ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ বা ঢাকা একটা যুদ্ধবিধ্বস্ত নগরী। এই কারণে বাংলাদেশ এবং ঢাকা বললাম যে এই ঘটনাপ্রবাহ মোটামুটিভাবে গোটা বাংলাদেশেরই চিত্র ছিল গত কয়েকদিনে। পরিস্থিতি সামাল দেবার জন্য ইন্টারনেট শাটডাউন করা হচ্ছে, আস্তে আস্তে সেটা খুলে দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করবার জন্যে কারফিউ দেওয়া হয়েছে, আস্তে আস্তে বা ধীরে ধীরে সেটা শিথিল করা হচ্ছে। পরিস্থিতি অনেকটাই শান্ত। আন্দোলনকারীদের কাউকে কাউকে নিরাপত্তার নামে নিরাপত্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আবার আন্দোলনকারীরা বলছে যে তারা আন্দোলনে আছেন। একদিকে সরকার বলছে যে এই সংঘাত, সংঘর্ষ, ধ্বংসাত্মক কার্যক্রমের সঙ্গে তৃতীয় পক্ষ, কখনো কখনো বিএনপি বা জামাত, কখনো কখনো জামাত শিবির এই ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ছিল, ছাত্ররা ছিল না। কিন্তু অন্যদিকে আমরা এই চিত্র দেখতে পাই যে গত কয়েকদিনে যে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ছাত্ররা আছে। বিশেষ করে অন্তত এটা বলা যেতে পারে নিশ্চিতভাবেই যে ছাত্রদের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে। সব মিলিয়ে এই সার্বিক পরিস্থিতি, যার একটা নানাবিধ প্রভাব আমাদের রাজনীতিতে, সমাজে, রাষ্ট্রে রেখে গেছে বা অনেক দিন থাকবে, সেটা হচ্ছে যে আমাদের মনস্তত্ত্বে একটা সংকট তৈরি করবে। অনেকের এই ট্রমা কাটবে না। অনেক পরিবার যা হারিয়েছে জীবনে ফেরত পাবে না। যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটা রিকভার করতে বাংলাদেশকে, সরকারকে, বাংলাদেশের জনগণকে আরও অনেক সময় ব্যয় করতে হবে, অনেক অর্থ ব্যয় করতে হবে। এর একটা অর্থনৈতিক বিপর্যয়ের চিত্রে এমনিতেই বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, সেই সংকটকে এটা আরও গভীরতর করে তুলেছে। এর একটা সামাজিক বিপর্যয় আছে, এটা একটা রাজনৈতিক সংকট তৈরি করেছে এবং সেই সঙ্গে একটা বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বা বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে সংকট তৈরি করেছে। এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসহাক আলী খান পান্না। আমার ডানের রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার পান্না, আপনি প্রথমে এসেছেন, আপনাকে বিশেষভাবে আমি স্বাগত জানাই এবং আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে এই গত কয়েকদিনের ঘটনার প্রবাহ থেকে বাংলাদেশের, আমি প্রথমত বলবো যে রাজনীতিকরা কী শিক্ষা পেল বা রাজনীতিকদের জন্য কোনো বার্তা আছে কি না? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সহ আলোচক শ্রদ্ধেয় গোলাম সরোয়ার মিলন ভাই সহ চ্যানেল আইয়ের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান তৃতীয় মাত্রা, এই অনুষ্ঠানটি যারা দেখছেন, শুনছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি আজকে প্রথম আপনার এই স্টুডিওতে আসি, আমি সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, রাজনীতিবিদদের জন্য এটা একটি মেসেজ এবং শিক্ষণীয় অনেক কিছুই আছে। কারণ দেখেন, বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন এবং রাজনৈতিক অঙ্গনটা এক এক সময় এক একটা ইস্যুকে সামনে রেখে কিছু ঘটনা ঘটে। যদি আমরা পিছনের দিকে তাকাই, যেহেতু একজন রাজনৈতিক কর্মী, আমি ছাত্রলীগের এক সময় দায়িত্ব ছিলাম, কাজ করেছি, আজকে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে কাজ করছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এই বাংলাদেশের অর্জন, বিশেষ করে মিলন ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা একটি অধ্যায় শেষ করেছিলাম। সেটি ছিল
আমাদের পূর্বসূরি যারা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, একটি স্বাধীন বাংলা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি সোনার বাংলা বিনির্মাণ হবে, যেখানে সব শ্রেণীর, সব পেশার, সব গোষ্ঠীর মানুষ সুন্দর একটি পরিবেশে উন্নতশীল জাতি হিসেবে, সমৃদ্ধ জাতি হিসেবে আমরা বসবাস করব। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা, সেই দিন যারা শহীদ হয়েছেন, বাংলার শ্রেষ্ঠ সন্তান, তারা তাদের রক্ত দিয়ে লিখে গেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। এই অসাম্প্রদায়িক চেতনায় সেই দিন মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন, দেশ স্বাধীন করেছেন, এই 30 লাখের শহীদ, এই 30 লাখের ম্যান্ডেট কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে। আজকে যদি আপনি লক্ষ্য করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার পর এই বাংলাদেশের কি প্রেক্ষাপট তৈরি হলো। বঙ্গবন্ধু 3.5 বছরের মাথায় তিনি যখন বাংলাদেশকে পুনর্গঠন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গঠন করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য তিনি যখন হাত দিলেন, তখন আমার এদেশের জাতির পিতাকে হত্যা করা হলো। সেই দিন কিন্তু বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হয়নি, এটা আমি মনে করি। সেই দিন কিন্তু বঙ্গবন্ধুর পরিবারকে শুধু উচ্ছেদ করা হয়নি, হত্যা করা হয়নি। ছোট্ট রাসেল, অন্তঃসত্ত্বা, আরজুমণি, সুলতানা কামাল জামাল, যাই বলেন না কেন, এই ফ্যামিলির সকল সদস্য, পরবর্তীতে কারার অভ্যন্তরে জাতীয় 4 নেতাকেও হত্যা করা হলো। তার মানে একটি চ্যাপ্টারকে ক্লোজ করা হলো। স্বাধীনতার 4 মূল্য স্তম্ভকে সেই দিন হত্যা করা হলো, বঙ্গবন্ধু ব্যক্তি মুজিবকে সেই দিন হত্যা করা হলো। সেই দিন যদি আপনি চিন্তা করেন, জিয়াউর রহমান এবং মোস্তাকদের নেতৃত্বে যে বাংলাদেশ শুরু হলো, জিয়াউর রহমান এই বাংলাদেশের পট পরিবর্তনে যে মীমাংসিত ঘটনা, সেই মীমাংসিত ঘটনাকে তিনি পুনরায় পুনরুজ্জীব করলেও ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে শুরু করলো। এই ধর্মভিত্তিক রাজনীতির শুরুর মধ্যে দিয়ে আমরা কি পেলাম? যারা যুদ্ধ অপরাধী, যারা মুক্তিযুদ্ধের কাছে পরাজিত করেছিল, এই দেশের স্বাধীনতা যারা চায়নি, সেই গোলাম আজম বাংলাদেশে আসলেন, নাগরিকত্ব পেলেন। গোলাম আজম, মাওলানা মান্নান বাংলাদেশের মন্ত্রী হলেন, শাহ আজিজ একজন প্রধানমন্ত্রী হলেন। এমনকি ওই সময় যারা যুদ্ধ অপরাধী হিসাবে কারাগারে নিক্ষিপ্ত ছিল, কারাভোগ করতেছিল, জয়পুরহাটে আব্দুল আলিমকেও কারাগার থেকে বের করে এনে জিয়াউর রহমান তার মন্ত্রিসভায় তাকে স্থান দিল। এই থেকেই কিন্তু বাংলাদেশে শুরু হলো রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করা, রাজনীতির নামে হত্যা, ষড়যন্ত্র। জি, আপনাকে একটু ছাড়তে হবে, সো আপনি 1 মিনিটের মধ্যে এই পর্বটা একটু সেই জায়গা থেকে কিন্তু যদি আপনি লক্ষ্য করেন, বঙ্গবন্ধুর পরে জিয়াউর রহমানের পর এরশাদের পর আবার আমাদের 90-এর আন্দোলন। 90-এর আন্দোলনে সেই দিন রণাঙ্গনে রাস্তায় ছিলাম, কর্মী হিসাবে কাজ করেছি। এরশাদ স্বৈরাচারের পতন হয়েছে, আমরা গণতন্ত্র ছিলাম। বাংলাদেশের পৃথিবীর সমস্ত মানুষ মনে করেছিল যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। কিন্তু একটি সূক্ষ্ম কারচুপির ভিতর দিয়ে সেই দিন এই এরশাদ সাহেবের সেই নির্বাচনের পর, খালেদা জিয়ার 90-এর নির্বাচনে উনি ক্ষমতায় আসার পর কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বেগম জিয়ার ক্ষমতায় আসা, অর্থাৎ বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসা মেনে নিয়েই কিন্তু তিনি বিরোধী দলে থেকে সরকারকে সহযোগিতা করেছে। তারপরে দেখেন আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারেননি, পার্লামেন্টে গেলেন না। নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশ পরিচালনার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে নিয়ে তিনি ঐক্যমতের ভিত্তিতে। আমি যেটা জানতে চাইছিলাম, আপনি 1 লাইনে বলেন, পরে আমি একটু বিস্তারিত শুনবো, যে এই ঘটনা, এই যে কোটা মুভমেন্ট বা বৈষম্য বিরোধী আন্দোলনের কে কেন্দ্র করে যা ঘটলো, এ থেকে কোনো শিক্ষা আছে? জাস্ট 1 লাইনে যদি আমাকে বলেন। হ্যাঁ, শিক্ষা তো আছেই। এই কোটা আন্দোলনটা আমরা যে দৃষ্টিতে প্রথমে দেখেছি, যে এই কোটা আন্দোলন যাদের হাতে ছিল, এর নেপথ্যে যারা ছিলেন বা কাজ করেছে, ঠিক তারা কিন্তু সেই জায়গায় সফল হয়েছে। কোটা আন্দোলনের আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, যাদের প্রতি সকলের আমাদের সমর্থন ছিল, আমরা সেই জায়গা থেকে আলাদা হয়ে গেলাম। ছিনতাই হয়ে গেল কোটা আন্দোলন। যারা দূরভিসন্ধিতে পথ চলতেছিল সরকারকে বেকায়দায় ফেলার জন্য, সরকারকে উৎখাত করার জন্য দীর্ঘদিন যারা চেষ্টা করেছে, তারা ফয়দা লুটে নিয়ে কোটা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করলো। এইখানে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত যে ছাত্ররা যে
ছাত্ররা যে স্বার্থের বাহিরে উঠে তাদের গোষ্ঠীর যে আন্দোলন করেছিল, দাবি আদায় করেছিল, সেইটা তাদের জায়গায় রাখলো না। কিন্তু রাজনৈতিক ফয়দা লোটার জন্য রাজনীতিবিদরা এখানে কূটকৌশল এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিতর্কিত করে দেশ ধ্বংস এবং একটি গণতন্ত্র হুমকির মুখে দাঁড় করিয়ে দিল। মিস্টার গোলাম সরোয়ার মিলন, ধন্যবাদ। আপনার আন্ডারস্ট্যান্ডিং কি পুরো একজন পলিটিশিয়ান হিসেবে বা সামগ্রিকভাবে পলিটিশিয়ানদের জন্য কোনো বার্তাই আন্দোলন, সংগ্রাম এবং পরবর্তী ঘটনা প্রবাহ থেকে আছে? ধন্যবাদ জনাব জিল্লুর রহমান, আপনাকে, সহ আলোচক এবং চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শোকাহত হৃদয়ে। কারণ আজকে আমার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, আমার প্রথম পরিচয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমার যৌবন কাটিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে। সাবেক ছাত্রনেতা হিসাবে আমার উপলব্ধি থেকে, আমার প্রতিক্রিয়া থেকে যেটা বলতে চাই, যে হৃদয়ের যে রক্তক্ষরণ আমার ভিতরে যেটা আছে, আমার মতো এরকম সে যে দলই করুক, ইভেন কি আওয়ামী লীগ করুক, বিএনপি, জাতীয় পার্টি কিংবা অন্যান্য যে দলেরই করুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে, কোনো একজন সচেতন বিবেকবান রাজনীতিবিদ, আজকে যেটা হয়েছে 207 জন যেটা স্বীকৃত, এর বাইরে তো অনেক হতাহত হয়েছে, যেটা আমরা আমাদের নিজস্ব সোর্স থেকে জেনেছি। আমি সেটা নাই টানলাম। পত্রিকার যেটা বড় বড় পত্রিকা, প্রথম আলো, সমকাল, ইত্তেফাক, 207 জন, এবং ওবায়দুল কাদের সাহেবও কথা প্রসঙ্গে বলেছেন যে হ্যাঁ 207 জনের মৃত্যুর কথা। তো এটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি, এই মৃত্যু কখনো কাম্য হতে পারে না। কারণ আজকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল আমরা একটি সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ করব, এবং আমরা এই সমাজটাকে আমরা বৈষম্যের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এই চেতনায় সেদিন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা সেদিন মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আজকে 56টি বছর পর মুক্তিযুদ্ধ কিন্তু একবারই হয়েছে। মুক্তিযোদ্ধা সেদিন যারা তো হয়েছে, বঙ্গবন্ধুর আহ্বানে কিন্তু সেদিন মুক্তিযুদ্ধ হয়েছে, এটা যেমন ইতিহাসে সত্য। সেই রাজাকারও তখন যারা ছিল, ও রাজাকার 71 সনে ছিল। পরবর্তীতে আজকে এই 54 বছরের মাথায় আজকে আমরা যারা রাজনীতিটাকে আজকে মুক্তিযুদ্ধ এবং রাজাকারকে বিভাজন করতে চাই, আমার মনে হয় এটা ঠিক না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার ভিতরে যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, সেই চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার ক্ষেত্রে। তো আপনি যেটা বললেন যে আমার উপলব্ধি কিংবা শিক্ষা কি, দেখেন ছাত্রদের একটি স্লোগান, তার আগে একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী চায়না থেকে আসলেন, সংবাদ সম্মেলন করলেন। আমি আপনার মাধ্যমে সেই এমন কিছু সাংবাদিক যাদের অতি উৎসাহ একটি প্রশ্নকে কেন্দ্র করে, যে প্রশ্নটা সেই দিন কিন্তু এইভাবে বলা দরকার ছিল না যে প্রধানমন্ত্রী চাকরির ক্ষেত্রে কি মুক্তিযোদ্ধা কিংবা থাকে, সেটা ধারাবাহিকতা উনি কিন্তু একটা এটা বলেছিলেন যে চাকরি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, থেকে রাজাকারের নাতিরা পাবে। উনি কিন্তু কথা প্রসঙ্গে কথাটা বলেছেন। এই কথাটা হয়তো মিসলিড হয়েছে, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীটা আরও ট্যাক্টফুল হওয়া উচিত ছিল। পরবর্তীতে স্লোগান, ওই দিন রাত্রি স্লোগান হলো যে কী স্লোগান হলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কারণ এখানে কথাটা আংশিক কারণে আংশিক কথা বলা হয় যে রাজাকার, এটা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে? রাজাকার। তুমি কে? রাজাকার। কে বলেছে? সরকার। কে বলেছে? স্বৈরাচার। দিস ওয়াজ দ্য, আমি যেটা বলছি এটা আমার কাছে রেকর্ড আছে, এইটা ছিল স্লোগান। এখন ইশাক আলী পান্না আমার অনুজ হলেও সে একজন প্রতিষ্ঠিত ছাত্রনেতা। আমি যেমনভাবে একটি ছাত্র সংগঠনের প্রধান ছিলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে এসেছে। আওয়ামী লীগ করতে পারে, এদেশে আওয়ামী লীগের অনেক ঐতিহ্যবাহী দল, 75 বছরের সংগঠন, কিন্তু আজকে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের যে অর্জনটা সব কিছু ম্লান করে দিয়েছে। আমি মনে করি যে এই আন্দোলনে কি হয়েছে, এই কথাটা বলার পর প্রথম দিকে দেখেন এই আন্দোলনে কিন্তু কোটা আন্দোলন, আপনি যেটা বলেছেন, এটা কিন্তু ছাত্রলীগও সমর্থন করেছে, কিন্তু অনেক ছাত্রলীগও এখানে ছিল, দলমত নির্বিশেষে ছিল, সবার ছিল। কিন্তু দেখা গেল যে এক পর্যায়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বললেন, তারপর তিনি
কোর্টের কথা বললেন, কোর্টের ইতিহাস এটা আমরা সবাই জানি, আমি এটা বলে সময় নষ্ট করব ইতিহাস বলে আমরা সময় নষ্ট না আমি করি, সেটা বলবো না। সেই জন্য সেই কোর্টের জিনিসটা আমি যে এই পুরান কথাটা বলছি এই কারণে, আমরা আমাদের অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে কোর্ট শুক্রবারেও বসে, শনিবারেও বসে, আপনি দয়া করে কোর্টটাকে, শুনানিটাকে এগিয়ে নিয়ে এসে তাদের সাথে বসে আলোচনা করেন। কাজী ফিরোজ রশিদের নেতৃত্বে সেদিন আমরা সংবাদ সম্মেলন করেছিলাম, কথাটা শোনা হয়নি। যদি শোনা হতো তাহলে আজকের এই ক্ষয়ক্ষতিটা হয়তো। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ সব হারিয়ে ফেলেছে, কিভাবে হারিয়ে ফেলেছে? না, হারিয়ে ফেলেছে এই কারণে, কারণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতিটা হতো না যদি বিলম্বিত সিদ্ধান্ত তারা না নিত, যদি তারা সময়োযোগী সিদ্ধান্ত নিত। আর যদি তারা, ওবায়দুল কাদের সাহেব একজন, আমি যখন ছাত্র সংগঠনের প্রধান ছিলাম, তিনিও ছাত্রলীগের প্রধান ছিলেন, উনি বিজ্ঞ রাজনীতিবিদ, উনি বললেন কি উনি ছাত্রলীগই যথেষ্ট এটাকে দমন করার জন্য। ওই যে রাজাকার স্লোগান, প্রথম কথা হলো রাজাকার স্লোগানটা নীতিগতভাবে আমি সমর্থন করি না, কারণ মুক্তিযুদ্ধের যেটা আমার ভিতরে আছে, কিন্তু এখানে বিকৃতি করা হচ্ছে। যেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটাকেও বিকৃতি করা হয়েছে, অপব্যাখ্যা করা হয়েছে, ছাত্রদেরকে আরও বেশি বিকৃতি করা হয়েছে। কিভাবে? যে এই রাজাকার কথা বলে, কিন্তু কি বলছে যে আমরা অধিকার চেয়েছিলাম, সেখান থেকে হয়ে গেলাম রাজাকার, আমি কে তুমি কে রাজাকার। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই অবস্থায় এই যে দায় হয়েছে, আমি শিক্ষাটার ব্যাপারে আমি এটা বলি, শেষ করবো 10 সেকেন্ডে। আমার কথা হলো কি যে দেশটা আমাদের, আমরা এই আজকে ছাত্ররা যেটা চেয়েছিল, আপনি তো আগায় আনলেন শুনানি, কোর্টের কথা বলে আগায় এনে সিদ্ধান্ত যা চেয়েছিল তাই দিলেন। এখন তারা 8 দফা দাবি দিয়েছে, আরও দাবি দিচ্ছে। এখন এই অবস্থায় আজকে শুধু এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বিপর্যয়ের মুখে আমরা পড়ছি, আজকে বিদেশ থেকে বলা হচ্ছে শাটডাউন রেমিটেন্স, এটা ভয়ঙ্কর জিনিস, আমাদের রিজার্ভের উপর এটাই পড়বে। এবং এই আপনি যেটা বলেছেন প্রারম্ভিক বক্তব্যে, আমি জানি না সে দেখেছে কিনা, আমি বানর আন্দোলন দেখি নাই। আমি পরবর্তী যত আন্দোলন আছে আমি সব আন্দোলনে ছিলাম, আমি কম বেশি জড়িত ছিলাম। আমার জানা মতে এই আন্দোলন বাংলাদেশে অতীতে কখনো হয় নাই। ইভেন কি আপনি যে 90 তারা আন্দোলন করেছে, 90 এরশাদ বিরোধী আন্দোলন, আমরা ক্ষমতায় ছিলাম, এই আন্দোলন তখনও কিন্তু সেটা হয় না। তাই আমি যেটা বলছি যে আজকে শিক্ষা হচ্ছে যে জোর করে, দমনপীড়ন করে আপনি ক্ষমতায় কখনো টিকতে পারবে যদি জনগণের পালস যদি না আমরা বুঝতে না পারি। আজকে স্টুডেন্টের মাইন্ডকে রিড করতে হবে, তাদেরকে বুঝতে হবে, এবং তাদেরকে বোঝার জন্য আজকে সেই প্রজ্ঞা, উপলব্ধি, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, ব্যক্তিত্ব যদি না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক বেশি ফেরত দিতে হবে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি ইসহাক আলী খান পান্না, আপনি শুনছিলেন এবং আপনি ছাত্রনেতা ছিলেন, ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন, এবং স্বাভাবিকভাবেই ছাত্রদের পালস, মাইন্ডসেট সম্পর্কে আপনার একটা ধারণা আছে, সেটা আপনার দল করুক বা অন্যদেরও করুক। এবং আমি যতদূর জানি যে আপনার নিজেরও একজন একেবারে তরুণ সন্তান আছে। সো একটা পারসেপশন অনেকের, মেবি আপনি যদি আমাকে কারেক্ট করতে পারেন, যে সাধারণভাবে একটা পারসেপশন হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা ক্রমশ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো, সেটা আপনার দল হোক, সেটা ওনার দল হোক, বিএনপি হোক, সেই অর্থে জনগণের সঙ্গে সংযোগটা ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। এবং এই ঘটনাবলীর মধ্য দিয়ে অনেকে মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের, বিশেষ করে তরুণ সমাজের সঙ্গে একেবারেই সম্পর্কটা একেবারে চূড়ান্ত রকমের বিচ্ছিন্নতার মধ্যে চলে গেছে। কেননা তরুণদের মাইন্ডসেট, মানসিকতার মধ্যে, মনস্তত্ত্বের মধ্যে যে ঘটনাবলীর মধ্য দিয়ে তারা গেল, এই আন্দোলনকে কেন্দ্র করে যা কিছু ঘটলো, সেটা আসলে একেবারেই আওয়ামী লীগের পক্ষে, ছাত্রলীগের পক্ষে, অন্তত 1-2 জেনারেশনের জন্য এটা আওয়ামী লীগের জন্য খুবই সংকট হবে এই ট্রমা কাটিয়ে ওঠা এবং তাদেরকে আবার আস্থায় নেওয়া, অথবা হয়তো সম্ভব হবে যদি ভবিষ্যতে কখনো আপনারা ক্ষমতায় না থাকেন, অন্যরা এসে এর চাইতে ভয়ঙ্কর কোনো রূপ বা চেহারা যদি তারা না দেখায়। আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ খুব সুন্দর একটি কথা আলোচনায় নিয়ে আসেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের কার হাতে কে নিহত হয়েছে সেটা আমরা না বলে, আমি অন্তত যারা নিহত হয়েছে সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি নিজে যেহেতু ছাত্র সংগঠনের একজন কর্মী ছিলাম, ছাত্রলীগের ছাত্র আন্দোলন আমি দেখেছি, ছাত্র আন্দোলন আমি করেছি, সেইখানে এই আন্দোলনটা একটু ব্যতিক্রম। এখানে কোনো দল ছিল না। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতাকর্মী যখন 2018-তে
আপনার কোটাবৃত্তি আন্দোলন হয়েছিল তারা সক্রিয়ভাবে জড়িত ছিল। এবং এখন যে মুভমেন্টটা হয়েছে, এবং সেই সময় সমন্বয়কদের মধ্যে বা মূল নেতাদের মধ্যে ছাত্রলীগ করা ছেলেরা ছিল, এই আন্দোলন হচ্ছে অনেক কিছু। এখনো এই আন্দোলনের ভিতরে ছাত্রলীগের অনেক সমর্থক কর্মী, ইভেন সমন্বয়কদের মধ্যে, এবং তাদের একটি বক্তব্য ছিল যৌক্তিক একটি সমাধান আমরা চাই, সংস্কার চাই, সমাধান সংস্কারের মধ্যে দিয়েই আসবে। তো সেখানে আমরাও কিন্তু সংস্কারটা চেয়েছি। ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি, যে আমি চাই যে মুক্তিযুদ্ধের এই 50 বছর পরে মুক্তিযুদ্ধের সন্তানরা আসলে 30% পাওয়া তাদের প্রয়োজন আছে কি নাই, অন্য অন্য কোঠা মিলে একটা ব্যাপক বিতর্কের জায়গা। সেই জায়গা থেকে সর্বশ্রেণীর ছাত্রদেরকে এখানে ইনভলভ করার একটা সেন্টিমেন্ট ধারণ করে এরা করতে পেরেছে। আনডাউটলি এটা একটি অ্যাপ্রিসিয়েট করার জায়গা। কিন্তু সেই আন্দোলনটা যারা এখানে নেতৃত্ব দিয়েছে, এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে এবং পরবর্তীতে সরকারের সেটা মেনে নেওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক ছিল। হ্যাঁ, ছাত্রদের এটা এখন আর বলার কোনো সুযোগ নাই, কোনো সময় উপযোগী ছিল এবং যৌক্তিক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এদের এই কোটা বাতিলের পক্ষে ছিলেন। এবং এখানে একটি কথার পরেই আমি বলবো যে সেইখানে কোর্টের মাধ্যমে যেহেতু একটি আপিলের মধ্যে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় ছিল, আন্দোলনটাও কিন্তু শুরু হয়ে গেছে। এইখানে মিলন ভাই যে কথাটি বলছেন তাড়াতাড়ি আগিয়ে নিয়ে আর সমাধান করতে পারতেন। তবে এই যে বুমেরাং হবে, এটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। এখানে আমার বলতে দ্বিধা নাই। আমার ছাত্র ভাই বোনদের কাছে আমার তখনও, আমি আরও কয়েকদিন আগে বলেছি, আহ্বান ছিল যে কোর্ট যেহেতু একটি সিদ্ধান্ত দেওয়ার অপেক্ষায় আছে, 7 জন মুক্তিযোদ্ধার সন্তান একটা মামলা করলো, আপিল করলো, আপিলের পর সরকার কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিল। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী চাইছে সংস্কার, এবং এই যে বাতিল করছে সেই বাতিলের পক্ষে তিনি ছিলেন, অ্যাটর্নি জেনারেল এদের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে চাইলেন। বাট এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। ধরেন আপনার কথা যৌক্তিক যে সরকার আপিল করেছে, বোঝাই যায় যে সরকার হাইকোর্টের রায়ের বিপরীতে অবস্থান নিয়েছে। কিন্তু আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো নেতার মুখে এবং সরকারের কোনো মন্ত্রীর মুখে যে কথাগুলো বললাম, যে আন্দোলন দিয়ে দাবি আদায় হয় না, সরকারের মানে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, আরও অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আপনি জানেন, আমি সেগুলো উচ্চারণ করতে চাই না। এবং এই যে সংঘাতের পরিবেশটা তৈরি হলো, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের কথাবার্তার প্রেক্ষিতে। সো আমি বলতে চাই যে আপনি একদিকে প্রশাসনিক বা আইনি পদক্ষেপ নিচ্ছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে পুরো ঘটনাটাকে অস্বীকার করছেন, ছাত্রদের এই মুভমেন্টটাকে তাচ্ছিল্য করছেন। না, আমি আপনার সাথে দ্বিমত করছি না। কারো কারো বক্তব্যে কেউ ক্ষুব্ধ হয়েছে, কষ্ট পেয়েছে, হতে পারে, কিন্তু সেই ব্যক্তি কে এটা আপনাকে বুঝতে হবে। সরকার প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকার প্রধান যেটা বলবে সেটাই কিন্তু সরকারের বক্তব্য। আমি মনে করি এর বাহিরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, আমি মনে করি তার ব্যক্তিগত বক্তব্য। কিন্তু সব বিষয় তো সবসময় সরকার প্রধানের পক্ষে তো সব কথা সবসময় বলাও সম্ভব না। সরকার প্রধানের অ্যাটর্নি জেনারেল, মন্ত্রীবর্গের দরকার কি? প্রধানের প্রতিনিধি কিন্তু অ্যাটর্নি জেনারেল। কিন্তু আমরা তো সাংবিধানিকভাবে জানি যে এই মন্ত্রীবর্গ সবাই যৌথভাবে দায়িত্বশীল। না, দায়িত্ব নিজ নিজ অঙ্গনে দায়িত্ব। যিনি নৌ পরিবহনে আছে তিনি নৌ পরিবহন, যিনি মুক্তিযোদ্ধায় আছে মুক্তিযুদ্ধ, যিনি অন্যটায় আছে অন্যটা। কিন্তু সরকার প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি চাচ্ছেন যে এটির সমাধান, এবং তার পক্ষে দাঁড়িয়েছেন কোর্টে অ্যাটর্নি জেনারেল। সেও চাচ্ছে ছাত্ররা যে আন্দোলন করছে সংস্কার, এই যে মুক্তিযোদ্ধার পক্ষে বা অন্য অন্য কোটা নিয়ে যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করছে, ওই আবেদনের পক্ষে সরকার কিন্তু অ্যাপিল করেছে। অতএব যদি তারা একটু অপেক্ষা করতো ভালো হতো, কিন্তু নিঃসন্দেহে তারা এই ভালো কাজটি করেননি। পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা, নাকি তারা আস্থা রাখতে পারেননি, কারণ আমাদের রাজনীতিতে আস্থার একটা সংকট, সেটা ওরা বলছে। আমি আপনার কথায় আসি, সেটা ওরা বলছে যে আমরা আস্থা রাখতে পারতেছি না, আমাদের আস্থা নাই, স্ট্রেট বলছে তারা। অতএব এই আস্থার জায়গাটা ঘাটতি আছে, বলতে হবে কথাটা। এই ঘাটতিটা আমাদের কিন্তু কাভার করতে হবে। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চীন সফর করে এসে তিনি যে সংবাদ সম্মেলনটি করলেন, সেখানে জনৈক সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন তার রক্তে তো বঙ্গবন্ধুর রক্ত, তার শরীরে, তিনি তো মুক্তিযোদ্ধার সন্তান, তিনি এই বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যেতে চান, এবং বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা কেউ অস্বীকার করবেন না, তাদের অসম্মানিত করুক এটাও কেউ চাইবেন না। সেই ক্ষেত্রে উনি বলছেন যে এই সুবিধাটা কারা পাবে, মাননীয় প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী ওই সাংবাদিককে জিজ্ঞেস করছেন
যে এই সুবিধাটা সাংবাদিক প্রশ্নটা উঠাইলো কেন? এটা তো আমার একটা প্রশ্ন। মিলন ভাই, এটা তো সাংবাদিক বলতে পারবে যে উনি প্রশ্নটা কেন। চিহ্নিত সাংবাদিক এরা সবসময় অতি উৎসাহী, এরাই দেশটাকে গন্ডগোলের দিকে নিয়ে আমি আপনাকে দ্বিমত করতেছি না। অতি উৎসাহী লোক সব জায়গায় সবসময়ই ছিল, আছে এবং ভবিষ্যতে সফর করে আসে, ওইটা আরো খোঁচাবে। এই ক্ষেত্রে উনি কি উদ্দেশ্যে কথাটা বলছে উনিই বলতে পারবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে? আপনি মিলন ভাই প্রশ্ন করছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই যে সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই যে সুবিধাটুকু, বেনিফিটটুকু কে পাবে? মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না রাজাকারের সন্তানরা পাবে? আপনিই বলেন। সেখানে তো মাননীয় প্রধানমন্ত্রী কাউকে তো রাজাকার বলে নাই। সর্ষের ভিতরে ভূত, যারা আন্দোলন করতেছিলেন ওর ভিতরে যারা ছিল। আপনি একটু আগে আসছে, ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র কারা? ছাত্র শিবিরও ছাত্র, ছাত্র দলও ছাত্র, সাধারণ ছাত্ররাও ছাত্র। মামলা হতে গিয়ে দেখেন ছাত্র শিবিরের মোটিভেটেড প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ছাত্র অত ছাত্রী তিনি যদি মেন্টালি ব্রিফড হয়ে আসেন যে এই আন্দোলনকে এই জায়গায় নিয়ে আমাদের এই দিকে নিতে হবে, সে কাজটি সঠিক করছে, তাকে ধন্যবাদ দেওয়া উচিত তার দলের পক্ষ থেকে। যখনই বলল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কিভাবে রাজাকার হলেন? আপনাকে তো রাজাকার বলে নাই, আপনি স্বঘোষিত রাজাকার। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে কোনো সাম্প্রদায়িক শক্তি উত্থান নেই, স্লোগান নেই, পদচারণা নেই, সেইখানে আপনি বললেন হয়ে গেলাম রাজাকার। তার মানে মোটিভলি আপনি কাজটি করতে পেরেছেন। যখন আগুন জ্বলে ঘি ঢেলে দিলেন। না, বলেছে কে বলেছে? তারা বলে নাই যে আমি রাজাকার। কে বলেছে? সরকার। কে বলেছে? স্বৈরাচার। তার মানে সরকার তো বলে নাই, আপনি টার্ন করলেন, ইচ্ছাটা পূরণ করলেন। ওই যে পুরনো কথায় চলে আসি জিল্লুর ভাই, যে কি শিক্ষা পেলেন? এখানেই শিক্ষা পেলাম, এইখানেই রাজনীতিবিদরা শিক্ষা পেলাম যে ছাত্রদের সঠিক সময়ে আমরা কন্ট্রোল করতে পারি নাই, বুঝতে পারি নাই, তারা মিসগাইডেড হলো। শুধু এইখানে না, তারা কতটা মিসগাইডেড হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, এই বিশ্ববিদ্যালয়ের জন্ম হওয়ার পর শিক্ষকরে ছাত্ররা মারছে, ইতিহাসে নাই। বহিরাগত যারাই এখানে ঢুকছে তারাই পারছে ছাত্ররা শিক্ষকদেরকে মারতে। আমরা শিক্ষক, কিন্তু উল্টো কথা আছে যে অতীতে এটা দেখা গেছে, আপনি নিশ্চয়ই আপনি নিজেও দেখেছেন এবং আমিও দেখেছি, আমার মনে হয় গোলাম সরোয়ার মিলনও দেখেছেন, অতীতে শিক্ষকরা কিন্তু ছাত্ররা যে দলেরই হোক না কেন, তারা বিপদের সংকটে থাকতে তাদের পাশে তো দাঁড়াতো। এইবার দেখা গেছে শিক্ষকরা সেই অর্থে দাঁড়ায়নি। কিন্তু না, সেখানে জিল্লুর ভাই আমার একটু কথা আপনি তো যেহেতু আমার একটু অবজারভেশন আছে, তার কারণ শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলনে আছে এবং তারা ক্লাস বর্জন করতেছে। অ্যাট দ্য সেম টাইম ছাত্ররা তাদের দাবি দাবি নিয়ে রাস্তায় নেমেছে। শিক্ষকরা ক্লাস বর্জন, ছাত্ররা রাস্তায়। কে কার পাশে দাঁড়াবে, এইটা একটা জায়গায় ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আরও শঙ্কিত ছিলাম, ছাত্র শিক্ষক একসাথে যদি রাস্তায় দাঁড়ায় আরও ভয়ঙ্কর অবস্থা হইতো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছেন এবং উনি সেই জায়গায় কিন্তু শিক্ষকদের সঙ্গে আগেই আলোচনা শুরু করে কোর্টের আদেশের অপেক্ষায় তারা ওই জায়গাটা নির্দিষ্ট তারিখে থাকলেন না। ছাত্রদের ডিমান্ড অনুসারে উনি আগাই এসেন। তিনি তো একজন মা, তিনি তো একজন ছাত্রের মা। তার সেই কোমল মন বা তার সেই উদারতা, তার যে একটা মহানুভবতা, তার যে একটা আন্তরিকতা, যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে মেশেন নাই, কাছে যান নাই, তিনি বুঝবেন না যে সে কতটা উদার, কতটা দয়ালু, কতটা আন্তরিক। যে ছেলের মা নাই, যে ছেলের বোন নাই, যদি শেখ হাসিনার কাছে একবার যায়, ওর মার অভাব, ওর বোনের অভাব আদরের থাকে। মিস্টার গোলাম সরোয়ার মিলন, আপনি শুনছিলেন। আমি আর একটু শিক্ষার কথা বলতে চাই, যে কথাটা আমি বলেছেন, ছোট করে আবার আসবো আমি আপনার কাছে। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দুরভিসন্ধি নিয়ে যারা রাস্তায় নেমেছে তারা কিন্তু সফল হয়েছে। 2000 সালে রাজশাহীর বাগমারায় বাংলা ভাইরা মানুষ মেরে গাছে ঝুলিয়ে রাখছিল। আজ থেকে 24 বছর পর, আজ থেকে 24 বছর পর আবার ঢাকা শহর রাজধানীতে নারায়ণগঞ্জে উত্তরায় পুলিশ মেরে এবং জনতা মেরে, আওয়ামী লীগের নেতা মেরে গাছে ঝুলিয়ে রাখছে। বাগমারায় কারা মারছিল? বাংলা ভাইরা, স্বাধীনতার বিপক্ষের শক্তি। আজকে রাজধানীতে কিন্তু তারা ঝুলিয়ে রেখে আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, রাজনীতিবিদদের ক্ষেত্রে তারা শিক্ষা দিতে চেয়েছে। এখানে শিক্ষা নেওয়ার বিষয় আছে। জিল্লুর ভাই যে কথাটি বললেন, কি শিক্ষা পেলেন? এখানে আমি একটু ক্ষুদ্র কর্মী, আমি শিক্ষা পেলাম যে ধর্মান্ধ এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি আপনার আমার চেয়ে অনেক বেশি তারা শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে, তাদের মদত দিচ্ছে, প্রকাশ্যে ছাত্রদের
কোর্টের আদেশের পূর্বে সমর্থন দিল বিএনপি। তার মানে আপনি আগুনে ঘি ঢেলে দিলেন। সরলভাবে যারা আন্দোলন ছিল তাদের আন্দোলনকে ব্যাহত করে অনেকগুলো প্রাণ নিলেন। সেই ক্ষেত্রে আমি একটি কিন্তু কোনো আন্দোলনকে সমর্থন দেয়া কোনো রাজনৈতিক দলের জন্য যদি তারা মনে করে সেটা অন্যায্য কিনা, না, নিশ্চয়ই ন্যায্য। সেই সমর্থনটা কখন, সময় উপযোগী কিনা, যেটা আন্ডার পেন্ডিং, আন্ডার ডিসিশন কোর্টে আছে, তার বিপক্ষে যারা আন্দোলন করতেছে ছাত্ররা, ওদেরকে আপনি ক্ষমা করতে পারেন কোমলমতি বলে, ওদেরকে অবুঝ বলে করতে পারেন, কিন্তু একজন সচেতন রাজনীতিবিদ তো সমর্থন করে না, কন্ডেম অফ কোর্টে হয়, সেটা কিন্তু ছাত্ররা করলে তাদেরকে অনেকে ক্ষমা করবে, সাধারণ ক্ষমায়। রাজনীতিবিদ যখন করে তখন তো উদ্দেশ্য করে। আমি আসছি আপনার কাছে, প্লিজ শেষ করে দেন। আপনি লাইনটা ফিনিশ করুন। কথাটি বলতে চাচ্ছিলাম যে এইখানে শিক্ষা আছে আরেকটি। সেই শিক্ষাটা হলো এই যে আপনার জরুরি অবস্থা বলেন বা কারফিউ বলেন বা এই আন্দোলনকে দমাবার জন্য, আন্দোলনকে মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে রাস্তায় নেমেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে পরিষ্কারভাবে সরকারের পক্ষ থেকে গুলি না করার জন্য পরিষ্কার নির্দেশ ছিল। তাদেরকে সহনীয় পর্যায়ে মোকাবেলা করতে হবে। রংপুরে যে গুলিটা হলো, যে মৃত্যুটা হলো, সেটি কিন্তু আমাদের শিক্ষার বিষয়। গুলির নির্দেশ নাই, আপনি গুলি করলেন কি কারণে, উনি কে, উনি কোথার থেকে হলো, জুডিশিয়াল তদন্তে বের হবে কোথার থেকে কোথায় হলো। আর একটি ঘটনা আপনি বলি, শিক্ষা নেওয়ার, বাংলাদেশে আন্দোলন চলে, একটি লাশও পড়ে নাই। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলে দিল যে 2 জন লাশ বাংলাদেশে পড়েছে, মৃত্যু হয়েছে। আমাদের পরের দিন হয়তো বা একদিন পরে 6 জন হয়েছে, কিন্তু মৃত্যুর আগে মৃত্যু ঘোষণা করা স্টেট ডিপার্টমেন্ট থেকে, তার মানে প্রি প্ল্যান স্টেটমেন্ট। মিস্টার গোলাম সরোয়ার মিলন, আপনি শুনছিলেন অনেকগুলো কথা। একটা হচ্ছে যে লাশ ঝুলিয়ে রাখা, একজন পুলিশ সদস্যের সন্তান মারা গেছে 17 বছর বয়সী, সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বলছে, আমরা দেখলাম যে স্যার একজনকে মারতে কয়টা গুলি লাগে, মানে এই ঝাঁঝরা করে দেয়া দেখলাম আমরা, উপর থেকে গুলি করতে দেখলাম যে বাড়ির ছাদে আছে একটা শিশু, ঘরের ভেতরে জানালা দিয়ে, সেও রক্ষা পায়নি। সো এগুলো একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে যে এই যে মামলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটা মিস্টার পান্নো যেটা উল্লেখ করলেন, মামলা, গ্রেফতার, অনেকে বলছেন এটা একটা গ্রেফতার বাণিজ্য, পুলিশকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আর আমার প্রশ্ন যেটা, যে এই যে মিছিলে মৃত্যু বা মৃত্যুর মিছিল যেটা দেখলাম, কারণ ইতিহাসে, আমাদের ইতিহাসে নাই এই স্বল্প সময়ের মধ্যে এত মানুষের প্রাণহানি, হত্যাকাণ্ড, দুদিক সরকারি দলের সদস্য মারা গেছে, বিরোধীরা, নিরীহ সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী, পুলিশ সদস্য, সবাই মৃত্যু। কিন্তু কয়েকদিন ধরে রাজনীতিবিদরা এখানেও মনে হয় একটু, ইভেন সরকারি দলের নেতৃবৃন্দ, তারা হঠাৎ করেই, যেমন ধরেন 6 জন মারা যাওয়ার পরে কিন্তু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং তাদেরকে শহীদ বলে নিজে শোক প্রকাশ করলেন, নানা ধরনের কথাবার্তা বললেন, ধৈর্য ধরতে বললেন ছাত্রদের। কিন্তু এরপরে ঘটনা, মৃত্যুর মিছিল যখন বাড়তে শুরু করলো, এখন আর রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের কথা বলেন না, মৃত্যুর কথা বলেন না, ধ্বংসযজ্ঞ, এমনকি আপনার দলের নেত্রীকেও দেখলাম যে তিনিও ধ্বংসযজ্ঞের, যদি প্রধানমন্ত্রী এর মধ্যেই ধ্বংসযজ্ঞ দেখে নানান জায়গায় তিনি হসপিটালেও গেছেন, কিন্তু আপনার নেত্রীকেও দেখলাম যে অন্য কথা বলবার আগেই তিনি ধ্বংসযজ্ঞ কী হচ্ছে সেগুলো দেখতে পরিদর্শনে বেরোলেন এবং সেখানে ওই এক ধরনের কথাবার্তা যে এদেরকে খুঁজে বের করতে হবে, নিঃসন্দেহে যারা দোষী, অন্যায় করেছে, রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করেছে, কে কোন পরিস্থিতি করেছে, সেগুলো আলোচনা নিশ্চয়ই দাবি রাখে। কিন্তু যদি মোটিভেটেড ওয়েতে কেউ করে থাকে, তৃতীয় পক্ষ কেউ করে থাকে, তাদেরকে আইনের আওতায় আনা বা বিচার করা সরকারের দায়িত্ব এবং যে কোনো নাগরিক চাইবে, কারণ এগুলো জনগণের অর্থ সম্পদে তৈরি করা এবং আবার এগুলো পুনরুদ্ধার করতে, মানে পুনর্নির্মাণ করতে জনগণের অর্থই ব্যয় হবে। কিন্তু আমি প্রশ্ন যে আপনাদের সেই মানবিক জায়গাটা কেন নাই? দেখেন, মানবিকতা কোথায়, সেটা আমার প্রশ্ন। আপনি যথার্থ বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের, আমাদের পান্না ভাই, আপনি অন্যভাবে নেবেন না, কারণ আমি জানি সে খুব সজ্জন একজন ছাত্রনেতা, যদিও আওয়ামী লীগ করার কারণে হয়তো ইয়ে থেকে বেরিয়ে আসতে পারেন না। আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে যে তারা ধ্বংসযজ্ঞটাকে একটা 2টা দিনের ঘটনা, হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, তারা ধ্বংসযজ্ঞটাকে সামনে আনছে, হত্যাযজ্ঞটা সামনে আনছে না। কিন্তু এটা তো আওয়ামী লীগের ন্যারেটিভ, সেটা নিয়ে আওয়ামী লীগ সমালোচনার মুখে পড়েছে, তারা হয়তো সংশোধন করেছে অথবা
তাদের হয়তো প্ল্যানের মধ্যে ছিল, আগে পরে হয়তো ভুল ত্রুটি হয়েছে। আমি আপনাদেরটা প্রশ্ন করি। জি, আমি আমারটা উত্তর দিচ্ছি। মানে আওয়ামী লীগেরটা তো আওয়ামী লীগ উত্তর দিবে, এবং এটা আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি। তো আমার কথা হলো কি যে এই আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই মানবিকতার জায়গায় যারা হসপিটালে আছে, মানে আমি আমার প্রশ্নটা করবার একটা কারণ আছে। প্রশ্নটা যেমন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে তোষামত করবার জন্যে, তোষণ করবার জন্যে বা উস্কানি দেবার জন্যে সাংবাদিকদের প্রশ্ন নিয়ে আমরা যেমন কথা বললাম, খুবই যৌক্তিক প্রশ্ন এটা। একইভাবে রাজনীতি তো একটা সরকারি দল ক্ষমতায় থাকলে ভুল করতে পারে, বিরোধী দল ভুল করতে পারে, একজন নেতা নেত্রী ভুল করতে পারেন, কিন্তু তাদের সঙ্গে যারা আছে তাদের দায়িত্বটা কি? তারা কি সেখানে উস্কানি দেবে? তারা কি অন্ধের মতো সব জিহুজুর করবে, না তারা ভুল ত্রুটিটা বলবে? কারণ আমরা ৭১-এর রাজাকার আলবদর আল শামসদের নিয়ে কথা বলি, কোলাবরেটরদের 53 বছরও সেই প্রসঙ্গটা আনি। একইভাবে আমাদের রাজনীতিতে আজকে যে কোলাবরেটররা তৈরি হয়েছে জি, আপনি যেটা বলেছেন মূল প্রধান দুটো দলের সঙ্গে, তারা আসলে কতটা দেশের রাজনীতির ক্ষতি করছে, এই প্রধান দুটো রাজনৈতিক শক্তির কত ক্ষতি করছে, সেটাও একটা বিবেচনার দাবি রাখে। সো দ্যাটস ওয়াই। জি, আপনি যে যথার্থ বলেছেন। আমরা তো দেখেন আজকে সত্যি কথা কি যে জাতীয় পার্টি, আমরা আওয়ামী লীগকে 96 সমর্থন দিয়েছিলাম, তারা ক্ষমতায় এসেছে। 2014-তে সমর্থন দিয়েছিলাম। এই ধারাবাহিকতার কারণে কিন্তু আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা কিন্তু আবার সমালোচনাও করতে ছাড়ি না, এবং আমরা ইতিবাচক সমালোচনা করি। প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলেছেন আমাদের সুবিধা মতো বা বার্গেনিং এর জন্য সমালোচনা, না বার্গেনিং না, এখানে কেউ আছে হয়তো মানে রাজনৈতিক সুবিধা ভাগ বাটোয়ারার জন্য সমালোচনা থাকতে পারে, একটা দলে থাকতে পারে। কিন্তু আমি মনে করি আমাদের মতো যারা নির্মোহ রাজনীতিটাকে সামনে আনতে চায়, সেখানে যদি জাতীয় পার্টি যদি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু করতে চায়, অন্তত আমি কিংবা আমার মতো যারা আছে তারা সেইটাকে, জাতীয় পার্টি জনগণের সঙ্গে আছে আপনি মনে করেন? অবশ্যই আমরা জনগণের সেন্টিমেন্টকে, আমরা জনগণ আছে আপনাদের সঙ্গে? না, আমার না, সেটা নির্বাচনে তো প্রমাণ হবে জনগণ আমাদের সাথে আছে কি নাই, সেটা নির্বাচন ছাড়াই করা যায় না। আমরা মনে করি আমরা একটা ইতিবাচক রাজনীতি করি। এবং আপনি যেটা বললেন যে আমাদের নেত্রী উনি গিয়েছেন ধ্বংসযজ্ঞ, আমরা ধ্বংসযজ্ঞেরও নিন্দা করি, কিন্তু আগে হত্যাযজ্ঞ, তারপর ধ্বংসযজ্ঞ। আমি তো আপনার কথার সাথে এটা একমত। এখন উনি সেটা প্রথমে ওইখানে গিয়েছেন, তারপরে আহতদেরকে উনি সেখানে দেখতে গিয়েছেন। উনি যেহেতু দেখতে গিয়েছেন, হ্যাঁ, উনি মুভমেন্ট করতে পারেন না, কারণ জানেন উনি গাড়িতে বসেই উনি এটা করেন। প্রথমে উনি সেতু ভবন গিয়েছেন, রেল স্টেশন গিয়েছেন, তারপরে উনি তাদের এখানে গিয়েছেন। যাই হোক, আর কোথাও যাননি উনি? না, উনি মুভমেন্ট করতে পারেন না। তো হ্যাঁ, আপনি যে বলছেন যে তিনি হসপিটালে গেছেন, হসপিটালে কোথাও যায়নি। আমার কথা হলো কি যে আজকে আমরা দুইটাকেই নিন্দা করি। হত্যাকাণ্ডকে আমরা 1 নম্বর প্রায়োরিটি রাখতে চাই। একমত আপনার সাথে দ্বিমত করার এখানে কিছু নাই। এখন উনি প্রথমে যে আসার পথে যেটা বলেছিল সেটা প্রথমে উনি গিয়েছেন এবং পরবর্তীতে গিয়েছেন, এইটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আপনি দেখবেন আমার বক্তব্যে, কিংবা আমাদের মতো যারা আসে। আমরা তো বলছি, আমরা তো এখানে আওয়ামী লীগের সমালোচনা করছি, এবং আওয়ামী লীগের ন্যারেটিভসকে আমরা জোর করে আওয়ামী লীগের সমালোচনা করতে আমি আপনাকে বলছি না, আমি সেটাই বলতেছি। দেখেন, আপনি একটু ডিপে যান। কোটা আন্দোলনে শুধু থাকলেই হবে না। আপনি আজকে সমাজে যে বৈষম্য তৈরি হয়েছে, হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের দ্বন্দ্ব, এটা আমি এর আগের বারও বলেছিলাম। কি কারণে হয়েছে? আপনি চাকরির বাজারে আজকে 7-8 হাজার চাকরি হয়তো হয়, কিন্তু কেউ চাকরি পাচ্ছে না। এই কোটার যে সেন্টিমেন্টটা, মনস্তত্ত্বের কথা বললেন, এগুলি চিন্তা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, সীমাবদ্ধ আয় এবং দুর্নীতি। আজকে পেন্ডুলাম বক্স যেটা ওপেন করছে আপনার, যে বেনজির থেকে আরম্ভ করে, মতিউর থেকে আরম্ভ করে, আপনি এই পেন্ডুলাম বক্স ওপেন হওয়ার পর আজকে কোথায় যাচ্ছে? অবজেক্টিভ এবং সাবজেক্টিভ কন্ডিশন যদি দেখেন, আজকে ছাত্ররা হয়তো অবজেক্টিভ হিসাবে এখানে পাবে, সাবজেক্টিভ জিনিসগুলি আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে যে আমরা আজকে সমাজটা কোথায় আছে। আপনি কি মনে করেন এই যে দাবি দেওয়া বিলম্বিত সিদ্ধান্তের কারণে এবং তাদেরকে মিসগাইড করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী চারপাশে যা আছে তারা সঠিকভাবে তারা গাইড করেন? আপনি ঠিকই বলেছেন। আর আমরা যেটা বললেন, আমরা তো আর মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ আমাদের উনি নেন না, কিংবা 14 দলের যারা আছে একবার উনি মিটিং করেছেন দেখেছি। সুতরাং এইখানে যদি ওনাকে সৎভাবে যদি করতো, কারণ ওনার আন্তরিকতা যতই থাকুক, যদি নেন, বিলম্বিত সিদ্ধান্ত নেন, ভুল সিদ্ধান্ত নেন, তাহলে দায় তাকে নিতে হবে। এই 207 জন যে মৃত্যু হয়েছে, আজকে উনি 35 জনেরকে আজকে করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণটা কি যথেষ্ট? ঠিক আছে, ভালো কথা, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হবে, তাহলে 207 জন কারা এই তালিকা হইতে হবে। আরেকটি প্রশ্ন, এই 207 জনের বারবার বলা হচ্ছে দোষারোপের রাজনীতিকে সামনে নিয়ে আসছে, বিএনপি জামাত ঢুকছে, তো সুযোগ করে দিলে তো তারা ঢুকবেই, এবং এটা তো তাদের কাজই। আমি প্রশ্ন করতে চাই, পান্না ভাইয়ের কাছে 207 জনের মধ্যে কয়জন তারা যদি ইনভলভ হয়েই থাকে, আমি ধরে নিলাম,
তাহলে কয়জন BNP 22 জন মারা যেত, সেখানে বিএনপির কয়জন মারা গেছে কিংবা জামাতের কয়জন মারা গেছে, তাহলে সেটা সরকারকে বলতে হবে। আমরা তো আগে দেখতাম একটা লাশ পড়লেই আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল কারাকারি করতো, এই লাশ কারাকারি করতো। আজকে এই দোষারোপের রাজনীতি বাদে ওইটাই বললাম যে আজকে বাস্তবতা আসতে হবে। এখন যে এই কোটার থেকে এটা তো শুধু কি বললাম, আজকে অর্থনৈতিকভাবে এটা ছড়িয়ে গেছে বিশ্বে, রেমিটেন্স পর্যন্ত, স্টপ রেমিটেন্স, এই বিস্ফোরণ তো স্বাধীনতার যুদ্ধেও তো এটা হয়নি। আজকে আমাদের এটা দেখতে হবে আপনাকে যে অবস্থা দাঁড়িয়েছে, যে শুধু মানে আন্তর্জাতিক মিশনগুলি 14টা দেশের মিশন সহ ইউরোপীয় ইউনিয়ন সহ যে বক্তব্য দিয়েছে, তার পাশাপাশি জাতিসংঘের মহাসচিবের কাছে প্রায় শতাধিক বিশিষ্ট নাগরিকের নাগরিকের সেখানে তাদের বিভিন্ন দেশের আজকে আমরা এই বাংলাদেশটা তো যে ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে, এই সংকটকে আমরা কিভাবেই করব। তাই আমরা যেটা বলতেছি, রাজনীতিবিদদের জন্য শিক্ষা হলো যে আমরা 71-এ যে মুক্তিযুদ্ধ করেছি, এখন কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সেই মুক্তিযুদ্ধটা কি? দুর্নীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ কি? অর্থনীতিকে পুনরুদ্ধার করার মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ কি? আজকে আমরা শুধু এই কোটা সংস্কার না, রাষ্ট্রের সংস্কার আজকে প্রয়োজন, সময়ের দাবি। আজকের এই সংস্কারটা আজকে শুধু ধরেন মানুষ কেন দুঃখ আছে, একটা এই দুইটা প্রজন্ম কিন্তু ভোট দিতে পারে নাই। 14 সনে, 18 সনে, 24 সনে অনেক ভোটাররা ভোট দিতে পারে নাই। 18 সনে কম্পারেটিভলি আমি আর দামি ইলেকশন হয়েছে, যাই হয়েছে, আমরা যেটাই হয়েছে, আমাদের মধ্যে যারা সুবিধাভোগী তারা এমপি হয়েছে, আজকে বলতে অসুবিধা নাই, কিন্তু ইলেকশন তো সঠিকভাবে হয় নাই। সুতরাং আজকে সেই ভোট না দেওয়ার যে বেদনা, ক্ষোভ, দুঃখ, আজকে একদম কিশোর, আজকে স্কুলের ছাত্রদেরকে আপনি, তারা তো এখনো জানে না রাজনীতি কি। আজকে আন্দোলনটা একটা অহিংস ছিল, আজকে এই হিংসতার জায়গায়, সহিংসত জায়গায় যে গিয়েছে, এর থেকে শিক্ষা, বড় শিক্ষা হলো আমরা এদেরকে মাইন্ড রিড করতে পারি নাই, এদেরকে হ্যান্ডেল করতে পারি নাই, এবং সরকারি গোয়েন্দা সংস্থার টোটালি ব্যর্থতা। আজকে যে হত্যা শুধু হয় নাই, আজকে এই যে স্থাপনাগুলো, আজকে পান্না সাহেব বললেন যে স্থাপনাগুলি আক্রমণ হয়েছে কিংবা হয়েছে, তাহলে কি আমি যদি বলি সরকার কেন সেখানে প্রোটেকশন দিতে পারে নাই? মানলাম তারা ভ্যান্ডালিজম করছে, জামাত শিবির, তাহলে এগুলি প্রোটেকশন করার জন্য কেন ব্যবস্থা না হয়নি? কিংবা গোয়েন্দা সংস্থা আগে থেকে কেন তৎপর ছিল না? এই প্রসঙ্গগুলি তো আজকে আসছে। সুতরাং আজকে আমাদেরকে যেটা বলতে হবে যে আমরা দেশটাকে, আমরা যেহেতু ভালোবাসি, এই ভিতরে গভীরে ঢুকতে হবে। এবং এই জন্য আমি আগেই বলছি, এখন কিন্তু কোটা সংস্কারে শুধু এদেরকে ওই ব্যাপারটা নাই, এটা আরও গভীরে যেতে হবে। প্রয়োজনে একটা মানে ইন্টারন্যাশনালি আমাদের অর্থনীতিকে দেখেন, আমি একজন গার্মেন্টসের আমার ব্যবসা আছে, এক্সপোর্ট বন্ধ, রেমিটেন্স যদি না আসে, আমাদের রিজার্ভ কোথায় যাবে? এফডিআই যদি না আসে, আজকে আমাদের যে আউটসোর্সিং করতো সব নেপাল চলে গেছে, ভুটান চলে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে। তো এইগুলিকে ফিরিয়ে আনতে যে ভাবমূর্তি, এটা তো ভবিষ্যৎ চিন্তা করবে। আমার বাইরে একবার চিন্তা করবে যে তোমাকে অর্ডার দেবো কিনা। কিংবা আমরা যারা আমদানি করি, আমদানি নির্ভর দেশ, যে সেল করবে সে কিন্তু পয়সা পাবে, কিন্তু সে কিন্তু চিন্তা করবে যে টাকা দিতে পারবে কিনা। আমদানিতেও এর প্রভাব পড়তেছে। তাই আমি যেটা বলবো যে আজকে আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি। আমি তো ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ীদের বলতে, সালমান রহমান আর ওই শালমের মতো লোকদের ছাড়া আর যারা ব্যবসায়ী আছে তারা আগামীতে বেতন দিতে পারে কিনা খুব সন্দেহ আছে, আপনি যে অবস্থা আছে। তাই শেষে এটুকু বলবো যে আজকে এই এখন শুধু কোটা সংস্কার নিয়ে আপনি আলোচনা, আপনি বলেছেন যে অনেক ইস্যু আছে, এবং মিস্টার পান্নাও আমি বিশ্বাস করি যে তিনি এই প্রশ্নগুলো অ্যাড্রেস করবেন। কিন্তু আমি জাস্ট এর সঙ্গে একটা ইস্যু যোগ করে দিতে চাই, যেটাও আপনি মনে করেন কিনা যে আওয়ামী লীগের ট্যাকটিক্যাল মিস্টেক, যে 71-এর মুক্তিযুদ্ধে তো গোটা বাঙালি জাতি করেছে, মুষ্টিমেয় কিছু লোক তার বিরোধিতা কোলাবোরেটর হিসেবে করেছে। 53 বছর গেছে, এখনও ওই এক বয়ান। এখন সমস্যা হচ্ছে যে কেউ যদি সরকারের বিরোধিতা করে বা আওয়ামী লীগের কোনো সমালোচনা করে, তাকে এই জামাত, শিবির, বিএনপি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা একটা সংকট তৈরি করলো কি না, আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি একজন রাজনীতিক হিসেবে কি মনে করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 53 বছর পরেও নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু চেতনাটাকে, চেতনা হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, চেতনা হচ্ছে গণতন্ত্র, চেতনা হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, চেতনা হচ্ছে মানবিক মর্যাদা সুপ্রতিষ্ঠা করা। এগুলো লিখিত অঙ্গীকার আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সংবিধানে আছে। তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা, শুধুমাত্র এরা স্বাধীনতা বিরোধী, এটা আসলে এই বয়ান দিয়ে এই সংকটগুলো মোকাবেলা করা যাবে কিনা? প্রশ্নটা আমি এই কারণে করলাম যে সাম্প্রতিককালে জানেন যে আপনি
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক আলোচনা হচ্ছে এবং আমরা জানি যে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা ভালো সুসম্পর্ক আছে বর্তমান সরকারের সঙ্গে। ভারতীয় গণমাধ্যমে বিশেষজ্ঞরা দেখি এখন এই বিশ্লেষণ যেটা তারা কখনোই করতেন, এইবারই আমি তার লক্ষ্য করলাম বেশ কয়েকজন, তার মধ্যে সাংবাদিক আছেন, গবেষক আছেন, শিক্ষক আছেন, তারা বলছেন যে এই 53 বছর পরে এসে আওয়ামী লীগের এই বয়ান দিয়ে টিকে থাকবার যে রাজনীতি, এটা আসলে অন্তঃসারশূন্য প্রমাণ হয়েছে। একমত কিনা, কারণ এটা তাদের বক্তব্য বা অনেকের মত, ভিন্ন মত থাকতে পারে। আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আপনার এই প্রশ্নটির জবাবে পরে আসি, বাট আমরা একটু শেষের দিকে চলে এসেছি, সেটাও মাথায় রাখতে হবে। আমি পিছনের দিকে একটু যাই, যেটা আমাদের মিলন ভাই কিছু কথার রেশ ধরে। দেখুন, ঘটনাটা সংগঠিত হয়েছে কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলন আমরা এখন বাস্তবতায় সকলেই বুঝতেছি যে কোটা আন্দোলনকারীদের কাছে নাই। কেননা যারা আন্দোলন করলো, ছাত্ররা এক পর্যায়ে নিজেরাই বললেন যে আমাদের এই ধ্বংসযোগ্য যেটা, এবং তাদের প্ল্যাটফর্মের নাম কিন্তু চেঞ্জ করে ফেলছে তারা অনেক আগে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে তারা দায় দায়িত্ব নিচ্ছে না। এই যে ধ্বংসযোগ্য যেটা বলছেন, আমাদের বাংলাদেশ টেলিভিশন, আমাদের অর্জন, এই যে এলিভেটেড এক্সপ্রেস, আমাদের মেট্রো রেল, এগুলা ছাত্ররা করে নাই এবং এই দায় দায়িত্ব তারা নেবে না, সেটাও তারা পরিষ্কার বলছেন। তাহলে কেউ না কেউ তো এটা ধ্বংস করছে, সরকারের দেখার দায়িত্ব। আমি সেটাই যাচ্ছি না মিলন ভাই, নিশ্চয়ই দেখার দায়িত্ব যারা আছেন দেখবেন তারা, কিন্তু এটা কারা করলো, নিশ্চয়ই কেউ না কেউ করছে, এটা তো ফেরেশতারা এসে করে যায় নাই। সেই মানুষগুলোর ফুটেজ কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নাই। তারপরে দেখেন এই যে এতগুলো প্রাণ অকালে ঝরে গেল, এদেরকে কারা মারলো, এটাও কিন্তু বোঝার ব্যাপার। আমি পূর্বেই বলছি, আপনার নির্দেশ নাই, আপনি গুলি করে মেরে দিলেন, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে না, হেলিকপ্টার গুলি করে নাই কর্তৃপক্ষ, দ্যাট মিনস র্যাব বলছে আমরা হেলিকপ্টার থেকে গুলি করি নাই। ওই বিতর্কে আমি যাব না। যারা দায়িত্বে ছিলেন, যারা হেলিকপ্টারে উঠছেন, উড়াইছেন, তারা বলছে আমরা হেলিকপ্টারে গুলি করি না। তাহলে হেলিকপ্টারে গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন তারা, গুলির কথাটা বলছি, আমি সেটা বলছি, তারা হেলিকপ্টারে গুলি করে নাই। অতএব কেউ না কেউ তো তাদের মারছে। কিন্তু আমাদের, আমি মিলন ভাই আসতেছি, এই প্রাণগুলো গেল কার হাতে, এটা তদন্ত হবে। আপনি যে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছেলেটি যে মারা গেল, যেখানে পড়ে আছে, এইখানে তো তার যাওয়ার কথা না। কে তাকে নিল ওখানে, কারা তাকে মারলো, এইগুলো যদি আপনি খুঁজতে যান, বিচার করতে যান, সেটা নিশ্চয়ই বেরোয় আসবে। 2 দিন আগে, 2 দিন পরে, একটু অপেক্ষা করেন। এইখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেখানে কি রাজনৈতিক বিবেচনা কাজ করবে কিনা, মানে নির্ভরভাবে হবে কিনা। এবং একটা বিষয়, আপনি তদন্তের কথা বলছেন, খুব ভালো কথা, এবং আমরা জানি, আপনিও জানেন যে বাংলাদেশে যত বিচার বিভাগীয় বলে যে কোনো তদন্ত হয়, তার রিপোর্ট প্রকাশিত না, রিপোর্ট প্রকাশিত হয় না, ইমপ্লিমেন্টেশনও হয় কি না এগুলো কিন্তু আমরা জানি। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, একটা ঘটনা ঘটলেই আমরা দেখি এটা এক্স করেছে, এটা ওয়াই করেছে। আপনি যখন এক্স ওয়াই, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরাও এটা বলেন যে এটা এ করেছে, ও করেছে, তা আপনি তদন্তের আগে এটা জানলেন কিভাবে? বা আপনি অনুমান করতে পারেন, অনুমানের ভিত্তিতে আপনি আরও তদন্তকে গভীরে নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আপনি আগে বলবেন কেন? এটা আমার প্রশ্ন। আমি আপনার সাথে এই পয়েন্টে একমত। একটা বিচার হওয়ার আগে, তদন্ত করে বের করার আগে আপনি কিভাবে বলেন যে এটা অমুকে মারছে? যার জন্য আমি বলছি যে এটা আল্লাহর ফেরেশতা এসে তো মারে যায় না, অবশ্যই না। কেউ না কেউ গুলি করছে। কে গুলি করছে? ছাত্ররা বলছে দায় দায়িত্ব আমরা নেব না। পুলিশের গুলি করার নির্দেশ নাই, কি করে আপনি রংপুরে গুলি করলেন, কেন করলেন, কিসের বিনিময়, কার জন্য, কার এজেন্ট হিসেবে কাজ করলেন, বেরোয় আসবে। আর জুডিশিয়াল তদন্ত ইতিপূর্বে এইভাবে হয়েছে কিনা আমি জানি না। এই প্রথম আমার যেটা জানা মতে, যে জুডিশিয়াল তদন্তের মাধ্যমে আন্তরিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে প্রকৃত ঘটনাটা বেরোয় আসুক। সেইখানে আমি বলবো যে আপনার অতীত ভুলে যাওয়ার কথা না, বিশেষ করে মিলন ভাই আর বিশেষ করে জিল্লুর ভাই তো আরও বেশি। প্রেস ক্লাবে দাঁড়িয়ে সরকার বিরোধী যারা আন্দোলন করছে, জোট করছে, তারা কিন্তু একসময় বক্তব্য রেখেছে লাশ দরকার আন্দোলন করতে হলে। সেই লাশ দরকার কি এই কি লাশ নিলেন ছাত্রদের কাঁধে ভর করে? কার কাঁধে বন্দুক করে আপনার টার্গেটটা আপনার ফুলফিল করলেন? এখানে কিন্তু প্রশ্ন এসে যায়। সেই ব্যক্তিদের নির্দেশেই লাশ পড়ছে। আমি যদি বলি, তারাই এই ছাত্রদের সামনে রেখে তাদের কাজটা তারা ফয়সালা করেছে। ছাত্ররা তো পুলিশ মারিয়ে ঝুলেই রাখে নাই, ওই আওয়ামী লীগ নেতারা তো আপনার ঝুলেই রাখে না মিরপুরে, ওই যে আমরা উত্তরায়। কারা? নিশ্চয়ই এর পিছনে করেছে। এই যে বিভিন্ন টিভির ফুটেজ, আপনার চ্যানেলের মতো এইসব মিডিয়াতে আমি দেখেছি, যারা যেই পোশাক, যেই অবস্থায়, যেই অস্ত্র নিয়ে লড়াই করছে, এটা তো কোনো ছাত্র না,
অতএব এদেরকে চিহ্নিত করা উচিত, এদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি তিনি বলছেন, যেই আহত হোক, যে যা ক্ষতিগ্রস্ত হোক, কে কোন দল করে আমার দেখার ব্যাপার না, আমি তাদের দায়িত্ব নিচ্ছি। যে পরিবার একটি সন্তান হারিয়েছেন, সেই পরিবারের দায়িত্ব তিনি নিয়েছেন। তার যা প্রয়োজন, চাকরি, সাহায্য, সহযোগিতা, চিকিৎসা, সব তিনি করবেন, রাষ্ট্র করবেন, বঙ্গবন্ধুর কন্যা করবেন, এই দায়িত্ব তিনি তো নিয়েছেন। আমরা তাকে সহযোগিতা করি। আমি আহ্বান জানাবো যে যারা ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্র আপনারা বন্ধ করেন, দেশকে ধ্বংস করেন না, অর্জনকে বিসর্জন দিয়েন না। আর যে কথাটি বলেছেন 53 বছর পর, আমি আপনার সাথে এই জায়গাটায় আসতে চাই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা লড়াই করেছে, রাজাকার এবং এদেশের স্বাধীনতা পায় গুটি কয়েক লোক, এটা খুব একটা বেশি বলে আমার মনে হয় না। আজকে 53 বছর পর একটি রাজাকারের সন্তান, সে যদি প্রগতির কথা বলে, সে যদি তার বাবার ভুলের কথা বুঝে, এই বাংলাদেশে ইতিহাস আছে তো, মুক্তিযোদ্ধা বাবাকে গুলি করে হত্যা করেছে, বাবার অপরাধের কারণে, সে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। অর্থাৎ ছেলে মুক্তিযোদ্ধা, বাবা রাজাকার, ছেলে বাবাকে গুলি করে মারছে এই বাংলাদেশে। অতএব এই বাংলাদেশের সন্তানই তো আমরা। সেই ক্ষেত্রে যদি কোনো রাজাকারের সন্তান আজকে প্রগতির কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, তাকে ওই তকমা দিয়ে এই জায়গা থেকে দূরে সরা যাবে না। সেই জন্য আসুন আমরা সকলে সব তকমা লাগানো বাদ দিয়ে এই উন্নতশীল জাতি আমরা উন্নয়নশীল হিসাবে আমরা দাঁড়িয়েছি, সমৃদ্ধির দেশ আমরা অর্জন করেছি, বঙ্গবন্ধুর একটি স্বপ্নের বাংলাদেশ হিসাবে গড়ার জন্য বঙ্গবন্ধু কন্যা যে হাত দিয়েছেন, যে কাজ করছেন, তাকে আমরা শক্তি যোগাই। লাগান থেকে দাঁড়িয়ে প্রকৃত অর্থে যারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমার বাংলাদেশকে আমি রক্ষা করব। ধন্যবাদ। খুব ছোট্ট করে ওই জায়গাটায় আমি ধন্যবাদ দিতে চাই পান্নাকে, যে 52 বছর পরে তকমা লাগিয়ে, ট্যাগ লাগিয়ে যে পলিটিক্সটা আওয়ামী লীগ করার চেষ্টা করে, সে থেকে বিরত থাকবে, এটা জনগণ প্রত্যাশা করে। আর রাজাকারের সন্তান, তখন যে রাজাকার ছিল তার সন্তানরা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, নিশ্চয়ই তাদেরকে আমরা রাজাকার হিসাবে চিহ্নিত করব না। এটা হলো নাম্বার 2। নাম্বার 3, ভাই ওই স্লোগানটাও বন্ধ করতে হবে, আমরা সবাই তালেবান, বাংলা হবে আকবার, এটা তো সেটা এইবার কেউ দেয় নাই। দেখেন এই প্রজন্মে তারা কত মেধা, তারা অবরোধ বলেন নাই, তারা হরতাল বলে নাই, কারণ ওটার ভিতর সাথে একটা নেতিবাচকতা। তারা বলছে বাংলা ব্লকেট, তারা বলছে শাটডাউন। আজকে তারা প্রযুক্তির এই ডিজিটাল যুগের তারা মেধা মননের আজকে আমরা যখন রাজনীতি করেছি, আমরা এখনও তো আমি জানি না যে আজকে এই মোবাইলটা আমি পুরোপুরি পারি না, কিন্তু আমার সন্তান কিংবা আমার নাতিপুতির প্রজন্মের যারা, তারা কিন্তু তারা পারে। সুতরাং আমাদের এই পরিশেষে এইটুকু বলতে চাই, এই কোমলমতি শিশুদেরকে কিংবা তাদেরকে, যদিও কোটার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটাকে আস্থায় আনার জন্য সরকারকে দৃশ্যমান, যদিও নির্বাহী এটা করা হয়েছে, কিন্তু তারা যেটা বলতেছে প্রত্যেকটা নিহত আহতদের বিচার করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে। এবং আমার প্রস্তাব থাকবে, এটা সে কীভাবে নেবে জানি, আমি একজন ছাত্রনেতা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে খুলে দিতে হবে। খোলার পূর্বে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলছেন কেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান কথা শেষ করি। আমি আসতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতে হবে, সাথে সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে শিক্ষার পরিবেশটা তৈরি করতে হবে। এবং সেই তৈরি করার জন্য আমি মনে করি, আমি কিন্তু ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমি ছাত্র রাজনীতির পক্ষে না। তারা বলতেছে ছাত্রলীগ থাকতে পারবে না, না, হলগুলিতে ছাত্র রাজনীতি থাকা উচিত না। কারণ ছাত্রলীগ যা করেছে, যে র্যাগিং থেকে আরম্ভ করে, তাদেরকে অত্যাচার থেকে আরম্ভ করে জোর করে, এইটা আজকে বন্ধ করতে হবে। না হলে এটা আমি জানি এটা তাদের কি করা যাবে না। এই জায়গায় ছাত্রলীগের আধিপত্য যাতে না থাকে, কিংবা যে সরকারি দল থাকুক থাকবে না, এইটা একটা থাকা দরকার। এবং ডাকসু ইলেকশনগুলি মানে থাকার সেই নিশ্চয়তা, ছাত্র সংসদের ডাকসু সহ ডাকসু যাই হোক, সকল ছাত্র সংসদের নির্বাচনী করতে হবে। এবং এখন যে গ্রেফতারটা হচ্ছে, এটা গণগ্রেফতার হচ্ছে, 13,000 লোক গ্রেফতার হয়েছে। শেষে বলবো যে গ্রেফতার বাণিজ্যটাকে বন্ধ করতে হবে। এবং সকল নিহত আহতদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। ধন্যবাদ। 35 জনের আমরা দেখলাম, এই আরো যারা 150-200 আছে, ধন্যবাদ। এদেরকে ইসহাক আলী খান পান্না, জাস্ট 1 মিনিট সময় যে কথাটি বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপযোগী পরিবেশ করতে হবে, সেটা ছাত্রলীগকে ঠিক করতে হবে। আপনি দেখেন এইখানে ছাত্রলীগের ছেলেদের অসংখ্য রুম ভাঙছে, মারপিট হয়েছে। একটা পর্যায়ে গিয়ে তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি কন্টিনিউ করো এখানে লাশ পড়বে, তোমরা বেরোয় আসো।
তারা বেরোয় আসছেন, কিন্তু সেখানে তাদের উপরে হামলা হয়েছে, মারপিট হয়েছে, দুইটা পক্ষ দাঁড়িয়েছে। এই দুইটা পক্ষকে যদি একটা জায়গায় আপনি আনেন, সবাই তো ছাত্র, একটা জায়গায় আসতে হবে, মেন্টালি একটা জায়গায় আসতে হবে, একটা পরিবেশ তৈরি করতে হবে, দেন আপনি রাতারাতি খুললে ওই জায়গাটা থেকেই যাবে। আর যে কথাটি আপনি বলেছেন গ্রেপ্তার অপরাধী হবেই, এটা আপনি যদি বলেন যারা এই ধ্বংসযোগ্য গণগ্রেপ্তার আপনি বলতেছেন কেন? যার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, ফুটেজ থাকে, তাকে আপনি কি বলবেন গ্রেপ্তার করবেন? আপনি মনে করেন সব গ্রেপ্তার যে সঠিকভাবে হচ্ছে, এটা প্রশাসনের দায়িত্ব। সব গ্রেপ্তার কি সঠিকভাবে হচ্ছে? না, আমার জানা মতে অনেকগুলো হয়। আমি অনেক প্রমাণ দিতে পারবো। যখন আপনাকে গ্রেপ্তার করবে তো আপনি বলবেন সঠিক না, যখন আপনি ভাঙতে যাবেন, আগুন দেবেন, তখন তো নিশ্চয়ই আপনি অপরাধী। সেই ব্যক্তিদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন? এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখুক, কিন্তু আমি শিক্ষাঙ্গনকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে খোলা দরকার, এবং সেই জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো সেগুলো শিক্ষক, ছাত্র এবং অভিভাবক যারা আছে অপরাধ না করেও আপনারা কিন্তু অতীতে মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। আরেকটা কথা মিলন ভাই, যে কথাটা এখন হচ্ছে না সেটা তো বলা যাবে না। কথাটা সে বলছেন যে ছাত্রলীগের দখলে থাকতে পারে, আপনারা বলেন নিজেরা ছাত্রলীগের দখল না, যে কোনো কারো দখলে থাকবে না, সরকারি দল যে থাকবে, হ্যাঁ সকলের সরকারি দল, প্রকৃত অর্থে যারা ছাত্র তারাই শিক্ষা অঙ্গনে থাকবে। ছাত্র দলও করেছে, যখন তারা ক্ষমতায় ছিল বিএনপি, ছাত্র দল বহিরাগতরা গিয়ে শিক্ষকদের না মারে, বহিরাগত গিয়ে ক্যাম্পাসে অস্থির না হয়, বহিরাগতরা গিয়ে ক্যাম্পাসে রুম ভাঙচুর না করার সুযোগ পায়, এই জায়গাটায় দাঁড়িয়ে শিক্ষার পরিবেশ রক্ষা করে আমরা যেমন করেছিলাম। পরিবেশ শেষ কথা বলে কিছু নেই, আমি শেষ কথাটা বলি। পরিবেশ পরিষদের নীতিমালার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে যদি কেউ দেখতে পান, তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন, ইউটিউবে হচ্ছে, এবং টেলিভিশনের পর্দায় যদি দেখতে না পারেন, যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আমরা জানি যে বাংলাদেশে ইন্টারনেটের যে সীমাবদ্ধতা আছে বা সংকট আছে, সেটা যতক্ষণ না কাটবে হয়তো আমার এই আমন্ত্রণ আপনাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে না বা আপনারা সুবিধা করতে পারবেন না। তারপরও অনুরোধটা থাকলেও ভবিষ্যতে দেখবেন আপনারা। মিস্টার গোলাম সারোয়ার মিলন এবং মিস্টার ইসাক আলী খান পান্না, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা অনেক কথা বলেছেন, আমি সেই আলোচনার মধ্যে না যাই। আমি শুরুতে কি ধরনের সংকট হতে পারে, আমার সূচনা অনুষ্ঠানটি যখন শুরু করি তখন বলেছিলাম, বাংলাদেশের সমাজে একটা রাজনীতিতে একটা বড় সংকট তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরে। সেটা হচ্ছে যে রাজনীতিতে একটা ঘৃণা ছড়ানোর প্রবণতা আমরা লক্ষ্য করেছি, এবং একই সঙ্গে বিভাজনের রাজনীতি আমরা দেখেছি। এবং সেই ঘৃণা এবং বিভাজনের রাজনীতি আজকে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে কিন্তু একটা অন্যতম ভূমিকা পালন করেছে, এবং পালন করেছে বলেই আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, ছাত্রছাত্রীদের হলে ফিরে নেওয়া, এই সমস্যার সমাধান করা অনেক কঠিন হবে। কারণ এমনভাবে বিভাজিত করা হয়েছে, এমনভাবে ঘৃণা ছড়ানো হয়েছে, যেগুলো আসলে শেষ পর্যন্ত যারা ছড়িয়েছেন তারা এখন তার শিকার, এবং বলা যেতে পারে দুদিক থেকে এই সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয় সংকট বাংলাদেশের জন্য যেটা, সেটা আমি আগেও বলেছি যে অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, কূটনৈতিক অনেক সংকট সারা পৃথিবী জুড়ে। এই যে বাইরের দুনিয়ার সঙ্গে যে আমরা বিচ্ছিন্ন থাকলাম, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের এই হত্যাযজ্ঞের তীব্র সমালোচনা করছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। জাতিসংঘের কাছে ইতিমধ্যেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে প্রায় 1.5 শতাধিক শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী, লেখক, তারা চিঠি দিয়েছেন বাংলাদেশের এই পরিস্থিতি তদন্ত করবার জন্য এবং তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা দেখেছি বাংলাদেশস্থ বিদেশি 14টি মিশন, পশ্চিমা মিশন, তারা পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন, কারণ এর আগেই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তাদেরকে কোনো বিবৃতি না দিতে অনুরোধ করেছিল। তার প্রেক্ষিতে তারা একটা চিঠি দিয়েছেন, সেখানে তারা একটা টেকসই সমাধানের কথা বলছেন, এবং টেকসই সমাধান বলতে তারা কি বুঝিয়েছেন সেটা যদি কেউ ভালোভাবে বুঝতে চান, গভীরভাবে বুঝতে চান, বুঝতে পারবেন, না বুঝতে চাইলে অবশ্যই কিছু করার নেই। এর বাইরে আপনারা জানেন যে যুক্তরাজ্যে প্রায় 200 বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠন তারা বিবৃতি দিয়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে আপনারা জানেন যে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন পার্লামেন্ট মেম্বার আছেন, তাদের মধ্যে 3 জন যুক্তরাজ্যের ভূমিকা কি সেটা নিয়ে জানতে চাইছে এই প্রসঙ্গে। বিভিন্ন দেশের সংসদ সদস্যরা, নীতি নির্ধারকরা, যুক্তরাষ্ট্র বলি, জার্মানি বলি, অন্যান্য দেশে তারা এইসব বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কাজেই বাংলাদেশ কিন্তু এখনও যদি আমরা যে সংকটের যে জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকেও যদি আমরা
প্রপারলি বিহেভ না করি, তাহলে আমরা কিন্তু আরও গভীর সংকটে পড়ব, আরও নানা চাপের মধ্যে পড়ব। এবং সেই বৈশ্বিক চাপ সামলানো আমাদের জন্যে, আমাদের ভূ রাজনীতি, ভূ অর্থনীতির বাস্তবতা, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে সেটা সামাল দেওয়া কঠিন হবে। আমরা আশা করব যে এর জন্য যেটা করার দরকার, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, এটা রাজনৈতিক নেতৃত্বকেই করতে হবে, অন্য কারোর উপরে নির্ভর করে হবে না। কাজে রাজনৈতিক নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, পরিকল্পনা গ্রহণ করবেন এবং জনগণকে আস্থায় নিয়ে সমস্যা সমাধানের পথ তৈরি করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।